শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আলোচনা করব বাংলা ব্যাকরণের বাংলা ভাষা অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। আমি মোহাম্মদ আব্দুর রাকিব, প্রভাষক, বাংলা, কমসপুর সলমান মিয়া কলেজ। প্রশ্নগুলি এরকমভাবে নিম্নে যেভাবে দেওয়া আছে এরকমভাবে পরীক্ষায় তোমাদের প্রশ্নগুলো আসতে পারে যে কোনো 5টি বাক্য শুদ্ধ করে লেখো, অথবা আসতে পারে যে কোনো 5টি বাক্যের অপপ্রয়োগ শুদ্ধ করে লেখো। 8টি দেওয়া থাকবে, যে কোনো 5টি লিখতে হবে। বাংলা ভাষার বয়স 1000 বছরের বেশি হলো। এর ইতিহাস প্রাচীন ভারতীয় আর্য ভাষার যুগ থেকে শুরু হয়েছিল। উপমহাদেশের অধিকাংশ আধুনিক ভাষা প্রাচীন ভারতীয় আর্য ভাষার ঐতিহ্য, যা তৎসম শব্দবহুল। আর ভাষার আরেকটি ধারা হচ্ছে আর্য ভাষার বিবর্তিত রূপ, যা তদ্ভব শব্দবহুল। বাংলা ভাষার জন্মলগ্ন থেকে এই দুইটি ঐতিহ্যের পরিচয় পাওয়া যায়। আর ভাষা হচ্ছে একটি প্রবাহমান নদীর মতো। নদীর যেরকম প্রবাহমানতা রয়েছে, ঠিক অনুরূপভাবে ভাষারও প্রবাহমানতা রয়েছে। এই জন্য বলা হচ্ছে ভাষা প্রবাহমান একটি নদীর মতো। এবং এই প্রবাহমান বলে যুগের পরিবর্তনের সাথে সাথে ভাষারও পরিবর্তন ঘটে। এই পরিবর্তনের ভিতর দিয়ে ভাষায় নানা রকম অপপ্রয়োগ করে থাকে। কখনো বানানের, কখনো বাক্যে পদের, পদবিন্যাসের এবং সাধু ও চলিত রীতির মিশ্রণজনিত অপপ্রয়োগ লক্ষ্য করা যায়। বানানের অশুদ্ধির কারণেও ভাষা অপপ্রয়োগ ঘটে থাকে। যেরকম বিভিন্ন কারণে বানানে অশুদ্ধি ঘটে থাকে, তার মধ্যে একটি হলো শব্দের উচ্চারণের সতর্কতার অভাব। উচ্চারণ সম্পর্কে যদি ভালো ধারণা না থাকে, তাহলে উচ্চারণ করতে গিয়ে উচ্চারণ ভুল হয় এবং সেই ভুল উচ্চারণটাই আমরা লিখে থাকি। এই কারণে ভাষার প্রয়োগ অনেক ক্ষেত্রে ভুল হয়ে যায়। আঞ্চলিকতার প্রভাবেও বানান ভুলের একটি অন্যতম কারণ। তার কারণ আমরা বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন আঞ্চলিক ভাষায় কথা বলি। সেই আঞ্চলিক ভাষায় যদি আমরা লিখতে যাই, তাহলে সেটা কিন্তু ভুল হয়ে যাবে। এই জন্য বলা হচ্ছে যে আঞ্চলিকতার প্রভাব বানান ভুলের একটি অন্যতম কারণ। বাংলা বানানের কিছু নিয়ম আছে, তা জানা না থাকলে বানান ভুল হওয়া স্বাভাবিক, এবং বানান ভুল করলে ভাষার প্রয়োগের ক্ষেত্রেও সেটি ভুল বলে বিবেচিত হবে। বাক্যে যদি পদের প্রয়োগ যদি ঠিকমতো না হয়, তাহলে সেখানেও কিন্তু ভাষার প্রয়োগের ভুল হতে পারে। প্রত্যেকটি শব্দের অর্থ আছে, এবং সেই শব্দগুলোর অর্থ যদি জানা না থাকে, তাহলে বাক্যে সে শব্দের অপপ্রয়োগ করতে পারে। আবার পদের প্রকারভেদ সম্পর্কে স্পষ্ট যদি ধারণা না থাকে, তাহলে বাক্যে ব্যবহারের সময় পদবিন্যাসগত সমস্যা হতে পারে। তাই কোনটি বিশেষ্য এবং কোনটি বিশেষণ পদ সে সম্পর্কে নিশ্চিত হয়ে বাক্যে প্রয়োগ করতে হবে। সাধু চলিত রীতির মিশ্রণজনিত ত্রুটি। সাধু এবং চলিত রীতি যদি মিশ্রণ ঘটে, সেক্ষেত্রেও কিন্তু আমরা ভাষা প্রয়োগের ক্ষেত্রে শুদ্ধ প্রয়োগের জায়গায় অপপ্রয়োগ করে থাকি। ভাষার প্রধান দুটি রীতি হচ্ছে সাধু এবং চলিত। বাক্য গঠনের সময় যে কোনো একটি রীতিকে বেছে নিতে হবে। যে কোনো একটি, সাধু বললে বা সাধু লিখলে সাধু লিখতে হবে বা বলতে হবে, কিংবা চলিত যদি লিখতে হয় কিংবা বলতে হয়, তাহলে চলিত লিখতে হবে। চলিত এবং সাধু দুই রীতির মিশ্রণ একটি বাক্যের মধ্যে ঘটানো দূষণীয়। এই দোষটাকে বলা হয় গুরুচণ্ডালী দোষ। এই রীতির মিশ্রণে ভাষা যে গুরুচণ্ডালী রূপ সৃষ্টি হয়, তা দূষণীয়। সাধু চলিতের মিশ্রণে ভাষা শ্রুতিকটু হয়ে পড়ে। যেমন তাহাকে খেলার মাঠে যাইতে হইবে, কিংবা তাকে খেলার মাঠে যেতে হবে। এখানে দুটি বাক্য দেওয়া আছে। দুটি বাক্যের মধ্যে যে কোনো একটি বাক্যকে বেছে নিতে হবে। তাহাকে খেলার মাঠে যাইতে হইবে, এটি হলো সাধু রূপ। আর তাকে খেলার মাঠে যেতে হবে, এটি হলো চলিত রূপ। এখন যদি কেউ বলে যে তাহাকে খেলার মাঠে যেতে হবে, তাহলে কিন্তু সাধু চলিতের মিশ্রণ ঘটে গেল। তাহাকে হলো সাধু রূপ। এ কারণেই সেখানে লিখতে হবে তাকে খেলার মাঠে যেতে হবে, কিংবা তাহাকে খেলার মাঠে যাইতে হইবে। এভাবে আমরা সাধু এবং চলিত রীতির পার্থক্য নিরূপণ করে
আমরা বাক্যে প্রয়োগ করব। আমরা সাধু এবং চলিত রীতির মিশ্রণ ঘটাবো না। তারপরে কিছু স্ত্রীবাচক শব্দ রয়েছে, যে স্ত্রীবাচক শব্দগুলো অপপ্রয়োগের ফলেও ভাষায় কিন্তু ভুলের সৃষ্টি হয়ে থাকে, বাক্যের ভুল সৃষ্টি হয়ে থাকে। যেরকম কিছু কিছু স্ত্রীবাচক শব্দ যেগুলো স্ত্রীবাচক মনে করে আমরা ভুল লিখে থাকি, কিন্তু আসলে সেগুলো স্ত্রীবাচক শব্দ নয়। যেরকম চাতকিনী, সুকেশিনী, তারপরে রজকিনী, অনাথিনী ইত্যাদি। এগুলোর শুদ্ধ বানান হলো চাতকী, সুকেশা অথবা সুকেশী, রজকী আর অনাথা। অনাথাকে অনাথিনী যদি আমরা বানিয়ে দিই তাহলে কিন্তু সেটি ভুল হয়ে যাবে, ভুল প্রয়োগ হয়ে যাবে। রজকীকে যদি আবার রজকিনী বানিয়ে দিই সেটাও ভুল হয়ে যাবে। এই বিষয়গুলো তোমরা বা আমরাও অনেক সময় ভুল করে ফেলি, কিন্তু এই বিষয়গুলোতে সাবধানতা অবলম্বন করতে হবে যাতে সঠিক প্রয়োগ করা যায়। তারপরে এরকম আরও কিছু উদাহরণ এখানে দেওয়া আছে, যেরকম অশুদ্ধ, এটি অশুদ্ধর ঘর, এটি শুদ্ধর ঘর, এখানেও এটি অশুদ্ধর ঘর, শুদ্ধ। পরম সুন্দরী, পরম সুন্দরী শব্দটি সঠিক নয়, সঠিক শব্দ হবে পরমা সুন্দরী। অপ্সরী নয়, হবে অপ্সরা। পিশাচিনী নয়, শুদ্ধ হলো পিশাচী। বিহঙ্গিনী নয়, শুদ্ধ উচ্চারণ হবে বিহঙ্গী। এরপর বচন গঠিত শব্দের অশুদ্ধি। বচনের কারণেও অনেক সময় শব্দের অশুদ্ধি ঘটে, এবং এই শব্দের অশুদ্ধি মানেই হচ্ছে ভাষার অশুদ্ধি। শব্দ দিয়েই তো ভাষার সৃষ্টি। বেশ কিছু শব্দের সমষ্টি দ্বারায় মনের ভাব প্রকাশ করা হয়, সেটি তো হচ্ছে ভাষা। কাজেই শব্দগুলো যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে না পারি, শুদ্ধভাবে যদি ব্যবহার করতে না পারি, তাহলে ভাষার প্রয়োগ করতে গিয়ে আমরা ভুল করে ফেলব। বিশেষণ দ্বারা যেসব শব্দের বহুত্ব বোঝায় সেগুলোর পর বহুবচনের বিভক্তি অথবা গণ, বৃন্দ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় গণ বা বৃন্দ এই শব্দ দুটি থেকে তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে গণ বহুত্ব অর্থে বোঝানো হচ্ছে। বৃন্দ বলতেও বহুবচনে ব্যবহার করা হয়। একজন বা একটি জন্য বৃন্দ ব্যবহার করা হয় না, কিংবা গণ ব্যবহার করা হয় না। নিশ্চয় বুঝতে পারছো যে এখানে বহুবচন বোঝানোর জন্য গণ বা বৃন্দ ব্যবহৃত হয়। যেমন কিছু উদাহরণ দিই কীভাবে ভুলগুলো হয়। যাবতীয় লোক, যাবতীয় লোকদের, যাবতীয় লোকদের, লোকদের বলতেই তো এখানে বহুবচন বোঝাচ্ছে। তাহলে এখানে যাবতীয় কি ব্যবহার করার কোনো প্রয়োজন ছিল? কোনো প্রয়োজন নেই। আর যাবতীয় যদি আমরা ব্যবহারই করি তাহলে সেখানে আমরা লোকদের, অর্থাৎ এখানে বহুবচন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এ কারণে যাবতীয় লোকদের স্থলে যাবতীয় লোক ব্যবহার করতে হবে। তারপরে সকল বালকবৃন্দ, সকল বালকবৃন্দ, বৃন্দ মানে আগে বলেছি বৃন্দ বলতে বহুবচন বোঝায়, আর সকল মানে তো বুঝতে পারছো বহুবচন, অনেক অনেক বোঝানো হচ্ছে। কাজে এদিকে আবার সকল ব্যবহার করলাম, ওদিকে আবার বালক বৃন্দ, বৃন্দ শব্দ যোগ করছি, তাহলে অবশ্যই নিশ্চয়ই আমরা বুঝতে পারছো যে এই বাক্যটি ভুল হয়ে গেল। এখানে বচনজনিত কারণে আমরা ভুল করে ফেললাম। হবে কি? সকল বালক, সকল বালক, সকল বলতে তো বহুবচন বোঝাচ্ছে, অনেক বোঝাচ্ছে, অনেক বালক। কাজে বালক বৃন্দ আর এখানে ব্যবহার করা ঠিক হবে না। তার প্রত্যয় ঘটিত কারণেও কিন্তু শব্দে অশুদ্ধি ঘটে থাকে। এখন আমরা একটু দেখি। তৎসম, তদ্ধিত ও কৃত প্রত্যয়ের অপপ্রয়োগজনিত ভুলও বাংলায় অনেক দেখা যায়। নিচে প্রত্যয় ঘটিত কিছু অশুদ্ধ শব্দের উদাহরণ দেওয়া হলো। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, অজানিত মানে যে বিষয়টা আমরা জানি না, সে বিষয়টা অনেক ক্ষেত্রেই অদের নেগেটিভ অর্থে অর্থাৎ নর্থক বোঝানো হয়। এই জন্য জানি না বলতে এখানে অজানিত যদি কেউ লিখে বসে তাহলে নিঃসন্দেহে সেটি ভুল হবে। এটা প্রত্যয় ঘটিত ভুল হয়ে যাবে, প্রত্যয়জনিত ভুল হয়ে যাবে। এটা হবে কি? অজ্ঞাত, অজানিত নয়,
এটি হবে অজ্ঞাত। তা মাধুর্যতা নয়, হবে মাধুর্য। পার্বতীয় নয়, হবে পার্বত্য। আলস্যতা নয়, শুদ্ধ হলো অলস্যতা অথবা আলস্য। সৌজন্যতা নয়, সঠিক হবে সৌজন্য। আর রক্তিম নয়, শুদ্ধ হবে রক্তিম। সন্ধির কারণেও কিন্তু শব্দের অশুদ্ধি ঘটে থাকে। সন্ধি ঘটিত অশুদ্ধিও বাংলা ভাষায় কম দেখা যায় না। অনেক ক্ষেত্রেই সন্ধি ঘটিত ভুল লক্ষ্য করা যায়। নিচে সন্ধি ঘটিত কিছু অশুদ্ধ শব্দের উদাহরণ তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে বলা হচ্ছে অত্যাধিক। অত্যাধিক শব্দটা ভুল। এখানে আকার হবে না, হবে অত্যধিক। তয় জফলা ধয় রস্বইকার ক, অত্যধিক। অনাটন নয়, অনটন। অধ্যয়ন নয়, এখানে আকার হবে না, শুধু জফলা হবে, এটি শুদ্ধ। অধয় জফলা অন্তস্থ অ দন্ত ন। অধোগতি। অধোগতি এই বানানটি ভুল, এখানে ওকার লাগবে। দেখো এখানে শুদ্ধ করে দেওয়া আছে ওকার দিয়ে, অধোগতি। অধ্যায় ওকার্ধ, অধোগতি। রক্তছবি। রক্তছবি নয়, এটি সঠিকভাবে লিখতে হবে রক্তচ্ছবি। রক্তচ্ছবি, চয় ছয় যুক্ত বয় রস্বইকার। তা রবীন্দ্র। অনেকেই এখনও এই বানানটি ভুল করে ফেলে। রবীন্দ্রনাথের শুধু যদি রবি লেখা হয় তাহলে রস্বইকার ঠিক আছে, কিন্তু যদি রবীন্দ্র লেখা হয় তাহলে কিন্তু সন্ধিজনিত একটি ভুল হয়ে যাবে। রস্বইকার দিয়ে যদি লিখি তাহলে সন্ধিজনিত ভুল হবে। লিখতে হবে বয়ে দীর্ঘ ইকার। বয়ে রস্বইকার হবে না, বয়ে দীর্ঘ ইকার হবে। বিষয়টি তোমাদের খেয়াল রাখতে হবে। সমাসের কারণেও কিন্তু শব্দের বেশ কিছু ভুল হয়ে থাকে। যেরকম এখানে বলা হচ্ছে, সমাস বাক্যকে সংক্ষিপ্ত করে ভাব প্রকাশে সুবিধা করে। তোমরা জানো যে সমাস বাক্যকে সংক্ষিপ্ত করে ভাব প্রকাশে সুবিধা করে। যেমন একটি উদাহরণ দিই, বিয়ে করার পর যে জামাই শ্বশুর গৃহে অবস্থান করে, এই বাক্যটিকে সমাস দ্বারা সংক্ষিপ্ত করে অল্প কথায় বলা যায় ঘর জামাই। ঘর জামাই বললেই আমরা বুঝে নিই যে জামাই শ্বশুর বাড়িতে অবস্থান করে, সেই জামাইকে বলা হয় ঘর জামাই। এখন যদি সমাস উদ্ভাবিত না হতো, সমাসের যদি প্রয়োগ না ঘটাতাম আমরা, তাহলে বাক্যটি কত বড় করে লিখতে হতো। বলতে হতো বিয়ে করার পর যে জামাই শ্বশুর গৃহে অবস্থান করে। কত বড় শব্দ, কত বড় বাক্য। এই এত বড় বাক্যকে একটি শব্দ দ্বারাই প্রকাশ করা হচ্ছে, যেটি হলো ঘর জামাই। তাহলে আমরা বুঝলাম যে সমাস বাক্যকে সংক্ষিপ্ত করে প্রকাশ করে। সমাস গঠিত কিছু আমরা উদাহরণ দেখাই এখানে। অহরাত্রি, শব্দটি অহরাত্রি হবে না, হবে অহরাত্র। দিবারাত্রি হবে না, হবে দিবারাত্র। পিতাহীন হবে না, হবে পিতৃহীন। মহারাজা হবে না, হবে মহারাজ। সবিনয় পূর্বক হবে না, এখানে সবিনয় হবে, শুধু সবিনয়। রাজাগণ হবে না, হবে রাজগণ। তারপরে প্রমিত বাংলা বানানের নিয়ম অনুযায়ী বেশ কিছু শব্দে আমরা অশুদ্ধতা লক্ষ্য করি না, আমরা ভুল লক্ষ্য করি। সেই ভুলগুলো একটু তোমাদের দেখানোর চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের যে বই আছে, ব্যাকরণ বই আছে, সেই ব্যাকরণ বইয়ে দেখবে অনেক উদাহরণ দেওয়া আছে। অত উদাহরণ তো তোমাদের সামনে এখন উপস্থাপন করা সম্ভব নয়। এই জন্য সংক্ষেপে কিছু উদাহরণ তোমাদের সামনে উপস্থাপন করলাম। যেমন অ্যাডভোকেট। এখানে এ ড দিয়ে অ্যাডভোকেট বোঝানো হয়েছে। অনেকে এভাবে কিন্তু লেখে এ ড ভয়কার কয়েকার ড অ্যাডভোকেট, কিন্তু আসলে এটি ভুল। অ্যাডভোকেট বানান এটি শুদ্ধ। অয় জ ফলা আকার ড ভয়কার বউ কয়েকার কে ড অ্যাডভোকেট। শিক্ষার্থীবৃন্দ, এরপর থেকে তোমরা কেউ যদি ভুল করে থাকো, এ ড দিয়ে লিখে থাকো, তাহলে এখন থেকে অ্যাডভোকেট বানান এভাবে লিখবে। করানো, এখানে নয়কার দিয়ে এটিকে শুদ্ধ করা হচ্ছে, করানো। এশা
এশার আজান বা এশার নামাজ, দন্তা স দেওয়া আছে কিন্তু এখানে হবে মূর্ধন্য স, এশা। কিংবদন্তি, কিংবদন্তিতে দীর্ঘ ইকার হবে না, এখানে হবে হ্রস্ব ইকার। আর একটা খুব ইম্পর্টেন্ট, একটি গুরুত্বপূর্ণ একটি শব্দ তোমরা জেনে রাখো, জনাবা। জনাবা বলে কিন্তু কোনো শব্দই নেই। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই বিষয়টি খুব গুরুত্ব সহকারে মনে রেখো। স্ত্রীলিঙ্গ বোঝানোর জন্য জনাবা শব্দ ব্যবহার হয় না। জনাবা শব্দের মিনিং বা মানে কিন্তু খুব খারাপ অর্থে ব্যবহৃত হয়। যদি কেউ জানতো তাহলে কিন্তু ক্ষিপ্ত হয়ে যেত। কাজেই কোনো স্ত্রীলোকের কাছেও যদি কোনো সম্বোধন করো, সেখানেও কিন্তু জনাব ব্যবহার করতে হবে। জনাবের স্ত্রীলিঙ্গ হয় না, জেনে রাখো, জনাবের স্ত্রীলিঙ্গ হয় না। জনাবা মানে হচ্ছে ঋতুমতী মহিলা, যা রীতিমতো একটা অপমানজনক। যদি কেউ লেখো চিঠির উপরে জনাবা, যদি সে মহিলা যদি জানা থাকে তাহলে সে কিন্তু আসলে ক্ষিপ্ত হয়ে যাবে। কাজে এরপর থেকে কখনোই তোমরা কোনো স্ত্রীলোককে সম্বোধন করতে গিয়ে জনাবের পরিবর্তে জনাবা লিখবা না, জনাবি লিখবা বা বলবা। তারপর দাবি, দাবি বানান হ্রস্ব ইকার দিয়ে হবে। কার্যত বিসর্গ হবে না, বিসর্গ ছাড়াই ব্যবহার করতে হবে। তারপরে আরবি, আরবি দীর্ঘ ইকার হবে না, হ্রস্ব ইকার হবে। অজু বর্গীয় জ হবে না, অন্তস্থ জ হবে। ক্রমশ বিসর্গ হবে না। একটা বিষয় খেয়াল রেখো যে প্রমিত বাংলা বানানের নিয়ম অনুযায়ী শব্দের শেষে সাধারণত, কিছু ব্যতিক্রম বাদ দিয়ে সাধারণত শব্দের শেষে বিসর্গ হয় না। কাজে এখানে আমরা ক্রমশ বিসর্গ ছাড়াই ব্যবহার করেছি। দিঘি, দিঘি বানান হ্রস্ব ইকার দিয়ে হবে, ঘয়ে হ্রস্ব ইকার। আগে দিঘি বানান ঘয়ে দীর্ঘ ইকার ব্যবহার করা হতো, কিন্তু প্রমিত বাংলা বানান নিয়ম অনুযায়ী হ্রস্ব ইকার ব্যবহার করতে হবে। নামাজ, নামাজে বর্গীয় জ হবে না, এখানে হবে অন্তস্থ জ। কিছু ব্যতিক্রমী শব্দের প্রয়োগ অপপ্রয়োগ আমরা এবার দেখব। যেরকম বাধ্যগত, বাধ্যগত বলে একটি শব্দ আমরা ব্যবহার করে থাকি, কিন্তু বাধ্যগত বলে কোনো শব্দ নেই, তাই বাধ্যগত শব্দটি লেখা ভুল। শব্দটি প্রকৃতপক্ষে হবে, তোমাদেরকে লিখতে হবে বাধ্য, বাধ্যগত নয়, শুধুই বাধ্য। তারপর অনেক সময় আমরা বলে থাকি জন্মগত বাংলাদেশি। জন্মগত বাংলাদেশি বলা ভুল, ঠিক হলো জন্মসূত্রে বাংলাদেশি। আবারও বলছি, জন্মগত বাংলাদেশি বলা ভুল, বা জন্মগত আমেরিকান বা জন্মগত অ্যারাবিয়ান বলা ভুল। সঠিক হবে জন্মসূত্রে, সে যে রাষ্ট্রের কথা বলবা সে রাষ্ট্রের নাম বলবা। যদি বাংলাদেশের কথা বলো তাহলে জন্মসূত্রে বাংলাদেশি। অবিবাহিতা নারী, অবিবাহিতা তোমরা নিজেরা একটু ভেবে দেখো। অবিবাহিতা, অবিবাহিতা কাদের ক্ষেত্রে বলা হয়? অবিবাহিতা বলা হয় নারীর ক্ষেত্রে। আর যদি কোনো পুরুষের যদি বিয়ে না হয়ে থাকে তাহলে সে পুরুষকে কি বলা হয়? অবিবাহিত। কাজী এই শব্দটির মধ্যেই কিন্তু স্ত্রীবাচক যে শব্দ সেটা এখান থেকে বোঝা যাচ্ছে। অবিবাহিতা, অবিবাহিতা মানে একটা নারীর কথাই বলা হচ্ছে। নিশ্চয় পুরুষকে অবিবাহিতা বলবে না, পুরুষের ক্ষেত্রে বলা হবে অবিবাহিত। তো এখানে যেহেতু আমরা এই শব্দটি দ্বারা নারী ব্যাপারটা চিহ্নিত করতে পারছি, কাজে আলাদাভাবে আর নারী ব্যবহার করার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। এজন্য অবিবাহিতা মানে যে নারীর বিয়ে হয়নি, অবিবাহিতা মানে হচ্ছে যে নারীর বিয়ে হয়নি। এখানে অবিবাহিতা নারী প্রয়োগ অর্থে অশুদ্ধ, তোমরা অবিবাহিতা নারী প্রয়োগ করবে, লিখবা না। সদা সর্বদা, সদা ও সর্বদা দুটি শব্দের মানে হচ্ছে সবসময়। সবসময় বলতে বোঝানোর ক্ষেত্রে সদা বা সর্বদা যে কোনো একটি শব্দ ব্যবহার করা হয়। কাজে একই রকম শব্দ একটা বাক্যের মধ্যে যখন প্রয়োগ করা হবে তখন সেটি হবে অশুদ্ধ। তাই সর্বদা শব্দটির সাথে সদা যুক্ত করা বাহুল্য। হয় লিখতে হবে সদা অথবা লিখতে হবে সর্বদা, যে কোনো একটি লিখলে হবে। সদা এবং সর্বদা দুটি সমার্থক শব্দ, এ কারণে এই দুটি শব্দ একসাথে ব্যবহার করা অশুদ্ধ হবে। তো শিক্ষার্থীবৃন্দ,
আজকের মতো এখানে শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।